আমার নাম রতনা। আমি ৩-৮ বছরের বিধবা। আমার ২টি সন্তান রয়েছে, এক ছেলে রহিম ৮ বছর আর এক মেয়ে ৬ বছর বয়স। আজ আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। তাই বন্ধুরা, আজ আমি আপনাকে যে সত্য ঘটনাটি বলতে যাচ্ছি, যেখানে আমি এবং আমার ছেলে রহিম রয়েছি। আমার বাবা মদে আসক্ত ছিলেন আর মা আমার শৈশব বয়সে মারা যান। তারপর আমার বাবা কৈশোরে আমাকে বিয়ে দিয়ে দেন। কয়েক বছর ভাল কেটে গেল। রহিম ও জয়ের জন্ম হয়েছিল এবং তারপরে একদিন আমার স্বামী প্রায় ৩ বছর আগে দুর্ঘটনার কারণে মারা গেলেন। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তবে শ্বশুরবাড়ির লোকেরা অনেক সাহায্য করেছিল। আমি একটি দোকান খুললাম যাতে আমি ছেলেমেয়েকে নিয়ে ভালো থাকতে পারি। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে প্রত্যেক মহিলার কিছু চাহিদা আছে। যখন রাত আসত তখন আমি নিজেকে অসহায় মনে করতাম। অন্য কারো সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি তাদের ভয় পেতাম। তখন আমি এই অসহায়তাটিকে আমার ভাগ্য হিসেবে বিবেচনা করে সারা জীবন এভাবেই কাটানোর সিদ্ধান্ত নেই। তাই নিজে নিজের খিদা নেভাতাম, তবে আর কতদিন খিদের চেয়ে আমি বদনামকে বেশি ভয় পেতাম। তাই আমি আমার মনের খিদে কখনোই আমার মনের বাইরে নিয়ে আসিনি। তবে প্রায় ১ মাস আগে এমন কিছু ঘটনা ঘটেছিল যে আমার মনের খিদে আবার জেগে ওঠে। একদিন জয়া স্কুলে গিয়েছিল এবং আমার ছেলে বাড়িতে ছিল। আমি যখন দুপুরে খাবার রান্না করার জন্য দোকান থেকে বাসায় আসি, তখন আমি একটি চাবি দিয়ে দরজাটি খুলি যা আমার কাছে থাকত ভিতরে। রহিমের ঘরের দরজা অর্ধেক খোলা ছিল এবং সে বিছানায় শুয়েছিল। তাকে এমন অবস্থায় দেখে আমার জেগে ওঠে, আমার জল বের হতে থাকে। তবে সর্বোপরি ও আমার ছেলে, এই ভেবে যে আমি ভিতরে গিয়ে খাবার রান্না শেষ করে বিছানায় শুয়েছি, কিন্তু আমার চোখের সামনে এখনও রিহমের অস্তিত্ব ভেসে আসছিল। আমি নিজকে থামাতে পারিনি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি আমার ইচ্ছেকে নিজে নিজেই শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু তবুও মন মানতে চাইছে না। সে আমার ছেলে, মা হয়ে আমি কিভাবে এসব চিন্তা করি। এ সময় নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে, কিন্তু আমারও তো মনের একটা ব্যথা আছে, সেই কষ্টকে নিবারণ করবে। এই কথা চিন্তা করতে করতে সে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। আমার খুবই ইচ্ছে করছিল। রাত প্রায় ১:০০টা বাজে। আমি রহিম জয়া এক জায়গায় ঘুমাই। আমাদের বাড়িতে মাত্র একটা শোয়ার রুম ছিল। আমি বাংলা গল্প পড়ার পরে আমি আস্তে আস্তে আমার নিজের জায়গায় হাত দিলাম। আমার আবেগ সম্পূর্ণ সহনশীলতার বাইরে ছিল। আমি কল্পনা করছিলাম রহিম আমাকে নিয়ে কত কিছু করছে। এসব সবই স্বপ্ন, তবে বাস্তবে তা হয় না। হঠাৎ রহিম ঘুম থেকে উঠে সোজা হয়ে উঠল। এই আকস্মিক আক্রমণে আমি অস্থির হয়ে রহিমকে অন্যদিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালাম এবং আমার সবকিছু ঠিক করতে শুরু করলাম। তখন রহিম শুইয়ে দিয়ে বলল, মা, প্রতিদিন এমন ভাবে দেওয়ার সময় তোমাকে দেখি এবং আমি তোমাকে সবসময় দরজার ফুটো দিয়ে তোমাকে দেখি। তুমি মা ছেলের সম্পর্ককে ভুলে যাও, কেবল তুমি নিজের মেটাও। কারণ আজ অবধি আমি কেবল তোমায় ভেবে নিজের ফেলছি। মা, এসো আমার জীবনে। আজ আমি তোমার সব কষ্ট মুছে ফেলব। আজ আমি তোমার ছেলে নই, আজ রাতে আমি স্বামী হতে চাই। এই বলে রহিম মনের সুখে তখন আমি সমস্ত ভুলে গেলাম। আমার নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তখন আমি রহিমের দিকে তাকালাম। তাকে একটা হট্টাকাট্টা লোকের মতো লাগছিল আর তার আদল তার বাবার চেয়ে দীর্ঘ। আমি তখন তৃষ্ণা নিবারণের কথা চিন্তা করতে লাগলাম আর রহিম আমার কোনো বাধা না পেয়ে তার মুখে হাসি ফুটে উঠল। আমি শৈশবকাল থেকেই খুব সুন্দর ছিলাম আর চাইতাম কেউ আমাকে দেখুক। আমি বললাম, রহিম, আমাকে তুই দে এবং আমাকে নিয়ে তোর মনে যা আসে তাই কর। আমাকে মেরে ফেল, আমাকে গালাগালি কর, তুই যা চাস তাই কর, শুধু আমার কষ্ট মুছে দে। রহিম বল, মা, আমি তোমাকে সত্যিকারের বউ বানিয়ে নেব। তোমায় আমি আজ সব কষ্ট মুছে দিয়ে খুব মজা দেব। তুমি কতটা কষ্ট ঘুচাতে পারো তাই দেখব আমি। আজ পুরো এলাকাকে জানতে চাই যে তুমি আমার সাথে আছো। আমি খুব হয়ে কথাগুলো বলছিলাম। আমার চিৎকার এত জোরে বেরিয়ে এল যে কণ্ঠ শুনে আমার মেয়ে জয়া ঘুম থেকে জেগে বলল, কি হয়েছে মা? আমরা মা ও ছেলে দুজনেই আমাদের কাজে ব্যস্ত। আমি বললাম, কিছু না রে মা, তুই ঘুমা। জয় বললাম, ভাই তোমার সাথে কি করছে? আমি বললাম, তোর ভাই আমাকে ভালোবাসছে, তোর বিয়ে হলে তুইও বুঝবি। জয়া বল, মা, আমি ভয় পেয়েছিলাম তাই জেগে গেছি, তোমরা প্রেম করো, আমি ঘুমাই। জয়ার কথা শুনে আমরা মা ছেলে হেসে উঠলাম। রহিম বল, আরে জয়া, ভালোবাসার এই উপায়ে তোর বিয়ে হলে বুঝতে পারবি। আমি বললাম, হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে, চিন্তা করিস না। এখন থেকে যখন তোর খেতে মন চাইবে তখনই আমাকে বলবি। মা, ভাইজা তোমাকে অনেক ভালোবাসে তাই না? আমি বললাম, হ্যাঁ, আমাকে খুব খুশি করেছে। আয় এখন তুইও ঘুমা। আমার মনে ভয় জেগেছিল যে জয়া হয়তো এসব মেনে নেবে না, তু পরে জয়া নিয়ে কিছু বলেনি না, আমিও। আর কিছু সময় পর আমরা মা মেমে দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি দোকানে গিয়েছিলাম এবং আমার ছেলে কলেজে। দিনটি সাধারণ দিনের মতো চলে যায়। সত্যি বলতে আমি আমার স্বামীর চেয়ে আমার ছেলেকে বেশি পছন্দ করছিলাম আর এখন আমি অপবাদেও ভয় পেতাম না, কারণ আমি বাড়িতে সবকিছু পেয়েছিলাম। রাত ৯:০০টা নাগাদ আমি দোকান থেকে বাড়ি চলে আসি। জয়া তার পড়াশোনায় ব্যস্ত ছিল এবং রহিম ল্যাপে কিছু একটা করছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি করছিস রহিম বল, মা, আমি কলকাতায় একটি আন্তর্জাতিক কল সেন্টারে চাকরি পেয়েছি, মাসে বেতন ২-৬
1000 টাকা এবং আলাদাভাবে প্রণোদনা, এটা খুব খুশির সংবাদ। রহিম বল, মা আমরা একটা কাজ করি না কেন? আমি এখানে আর থাকতে চাই না, চলো দোকানটি বিক্রি করে আমরা কলকাতায় চলে যাই। আমি, তুমি এবং জয়া, আমরা সেখানে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে সক্ষম হব। যদিও বিশ্বাসটি নিয়ে আমার অমত ছিল না, কিন্তু শ্বশুরবাড়ির কারণে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম। আমি রহিমকে বললাম, এই বিষয়ে আমাদের আরও ভাবা উচিত, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আমি রহিমকে বললাম, তুই মুরগি অনেক পছন্দ করিস তাই না? রহিম বল, হ্যাঁ মা। জয় বলল, হ্যাঁ মা, আজ মুরগি রান্না করো। আমি রহিমকে টাকা দিয়ে বললাম, রহিম মুরগি এনে দে, আমি রান্না করছি। রহিম হেসে টাকা নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রহিম মুরগি নিয়ে এলো। আমি মুরগি রান্না করে প্রথমে জয়াকে খাওয়ালাম। খাবার খাওয়ার পরে সে ঘুমোতে গেল। তখন আমি রহিমকে বললাম, বাবা রহিম, তুই মুরগির তরকারিটা ঘরে নিয়ে যা, আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি। রহিম ঘরের ভিতরে গেল। আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে ঘরের ভিতরে চলে গেলাম। রহিম বিছানায় শুয়েছিল এবং মুরগির তরকারি বিছানা রাখা, আমিও বিছানায় বসলাম। এই কথা শুনে আমার আনন্দের সীমা রইল না। আমি বললাম, রহিম ঠিক আছে, আমিও সারা জীবন তোর সাথে থাকতে চাই, তবে সেখানে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবা কে এবং আমার সাথে তোর সম্পর্ক কি, তখন তুই কি বলবি? রহিম বল, মা তুমি চিন্তা করো না, বট শহরে কাউকে নিয়ে কেউ ভাবে না, তারপরও যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলুক যে আমি তোমার স্বামী। আমি বললাম, রহিম তাহলে কিসের, সেখানে আমাদের কেউ চেনে না, সমাজে কেউ কিছু না বলে, এবং আমরা বাকিটা জীবন উপভোগ করতে পারব। আর যখন তুই বিয়ে করতে চাইবি তখন আমরা অন্য শহরে চলে যাব। রহিম বলল, তুমি ঠিকই বলছো মা, যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনা করতে হবে। কিন্তু জয়াকে কিভাবে বোঝাবে? আমি বললাম, আমি তাকে বোঝাবো, তুই চিন্তা করিস না, সে সব বোঝে, আমি তাকে সব বোঝাবো। তবে আমিও তোর কাছ থেকে একটি জিনিস চাই। পরদিন সকাল 8টায় উঠলাম, ততক্ষণে জয়া স্কুলে চলে গেছে। তবে এটা আমাদের পক্ষে ভালোই ছিল। তাই সকালের নাস্তা শেষে আমরা পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ি, কলকাতার ব্যাপারটা কি হবে এবং জয়াকে কিভাবে রাজি করা যায়। দুপুর 2টা, জয়া স্কুল থেকে এসেছে। সে চুপচাপ ঘরে ঢুকে আওয়াজ দিল, জয়া বল, মা এখানে এসো। আমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে জয়া, সকালে তুই নাস্তা না করে স্কুলে গেলি যে? জয়া বল, মা গত রাতে আমি সব কিছু দেখেছি, কারণ বাবা চলে যাওয়ার পরে আর তোমাকে এত খুশি দেখিনি। আমি বললাম, জয়া এটা কাউকে বলবি না, আর এখন আমরা সবাই কলকাতায় যাব। জয়া বল, মায়েতে আমি খুশি, যদি বড় শহরে যাই তবে আমার পড়াশোনাও ঠিকঠাক হয়ে যাবে। আমি কাউকে কিছু বলবো না, তুমি আর ভাইয়া যা ঠিক মনে করো তাই করো, আমি তোমাদের পুরোপুরি সমর্থন করব। এই শুনে আমার মন খুশিতে ভরে গেল এবং আমি রহিমকে সব বললাম। এর কয়েকদিন পর তারপরে আমরা কলকাতা রওনা দেওয়ার কল্পনা শুরু করলাম। দোকান বিক্রি করে টাকাও পেয়েছি। সবকিছু ঠিকঠাক করে নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা সকলেই কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে পৌঁছালাম এবং ট্রেন আসার সাথে সাথে উঠে বসলাম। রহিম ফার্স্ট এসির পুরো কেবিন বুক করে নিয়েছিল, তাই আমরা সকলে আরামে বসে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। সন্ধ্যা 6টায় আমার ঘুম ভাঙল, কিন্তু রহিম এবং জয়া তখনও ঘুমিয়েছিল। আমিও তাদের জায়গায় না। এখন ট্রেন আমাদের শহরকে অনেক দূরে ফেলে এসেছে। আমি ভাবলাম রহিম ঘুম থেকে ওঠার আগে তাকে অবাক করে দেয়া যাক। ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রহিম ওর ঘুম ওঠার জন্য বসে থাকলাম। প্রায় 7টার দিকে জয়া ঘুম থেকে উঠল। জয়া, তুই তো জানিস তোর বাবা চলে যাওয়ার পর আমি কতটা কষ্টে ছিলাম। এখন আমরা নতুন শহরে চলে যাচ্ছি, তাই আমি ভাবলাম আমিও নিজেকে নতুনভাবে সাজাই, এই জীবনের সকল সুখ খুঁজে নেই। জয়া বল, মা আমি তোমাকে সবসময় সুখী দেখতে চাই, কারণ আমি তোমাকে সব সময় কাঁদতে দেখেছি। তুমি যে কাজে সুখ পাও তুমি তাই করুন, এতে আমারও খুব ভালো লাগবে। তাই মা, তুমি যা কিছু করতে চাও তা করো, এতে আমার সর্বদা সমর্থন থাকবে। আমার মেয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি মনে মনে খুব খুশি হই, এই ভেবে যে আমার মেয়ে আমার মনের সব কষ্ট বুঝতে পেরেছে। তখন আমি জয়াকে বললাম, জয়া তোর বাবার পরে এখন আমি কেবল তোর ভাইয়ের মাঝে সুখ খুঁজে পাই নতুন শহরে। যদি তোর ভাইকে বাবাকে বলতে হয় তবে কি তোর কোনো থাকবে? জয়া বল, মা আমি জানি এবং আমি দেখেছি ভাই তোমাকে খুব ভালোবাসে, তাই তাকে বাবা বলতে আমার কোনো সমস্যা নেই। যদি ভাইকে বাইরের লোকের সামনে বাবা বলতে হয় তবে আমি তাই বলবো, কারণ মা আমি তোমায় শুধু সুখী দেখতে চাই। আমি কাঁদতে কাঁদতে আমার সোনা মেয়ে আর আমি আমার মেয়ের কপালে চুমু খেলাম। প্রায় 7:30 এর দিকে রহিম ঘুম থেকে উঠে আমার দিকে তাকিয়ে অবাক হলো, তার চোখ বড় হয়ে গেল। ভাইজা, মা তোমার সাথে সাথে খুব খুশি, এটি দেখে আমার খুবই ভালো লাগে। রহিম বল, হ্যাঁ রে জয়, আমিও মাকে সুখী রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করি। এইভাবেই রাত 8টা বেজে গেল এবং রাতের খাবার আসলো। আমরা সবাই হাত ধুয়ে বসলাম। তখন জয়া বল, এই কথা আমাকে খানিকটা নাড়া দিয়েছিল। তখন জয়া আরও বল, মা আমি চাই তুমি সবসময় ভাইয়ের সাথে বসে খাবার খাও। এই কথা শুনে রহিম আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে গেল এবং আমাকে তার সাথে বসিয়ে দিল। জয়া নিঃশব্দে তার প্লেট তুলে উপরের বার্থে বসল। এভাবে আমরা দুজনেই খাবার খাচ্ছিলাম। তারপর রহিম রসগোল্লা বের করে আমাকে একটা দিল, আমি রসগোল্লা নিয়ে খেলাম। তখন জয়াও খাওয়া শেষ করে নিচে নামল। আমরা দুজনেই তাড়াতাড়ি করে বসে পড়লাম আমাদের
সিটে তখন ওয়েটার এসে খালি প্লেটগুলো নিয়ে গেল। জয়া বল, মা ট্রেনে না, আগামীকাল কলকাতায় যাবার পর যা খুশি তাই করো। তার এমন কথা না চাইলেও আমাকে মানতে হলো। তারপর আমরা চুপচাপ ঘুমিয়ে পড়লাম আমাদের নিজ নাজ আসনে। পরদিন সকাল 7টায় আমরা কলকাতায় পৌঁছালাম। আমরা তিনজন ট্রেন থেকে নেমে হোটেল বুক করলাম। রহিম প্রথমে হোটেলে একটি রুম নেয়, তারপর নাস্তা শেষে আমরা সকাল 9:00টার দিকে বাজারে যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটি কিছু কিনলাম। তারপর আমরা তিনজন মিষ্টি ও মালা নিয়ে সরাসরি মন্দিরে গেলাম। রহিম সেখানে আগেই বিয়ের জন্য বুক করে রেখেছিল। আমরা 12টার সময় মন্দিরে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পরে পুরোহিত এসে প্রথম বরকে অর্থাৎ রহিমকে বসালো, তারপর কনেকে ডাকলেন। আমি গিয়ে রোহিতের পাশে বসলাম। প্রায় 1 ঘণ্টা বিয়ের মন্ত্র পড়ে পুরোহিত রহিসকে আমার গলা মঙ্গলসূত্র পরাতে বললেন। তখন জয়া রহিমের হাতে মঙ্গলসূত্র দেয় এবং রহিম হাসি মুখে আমার গলা মঙ্গলসূত্র পরিয়ে দিল। তারপর আরও কিছু মন্ত্র পড়ে রোহিত পুরোহিতের নির্দেশে আমার স্মৃতিতে তার নামের সিঁদুর পরিয়ে দিল। আমি স্ত্রী হওয়ার পর নিজের ভিতরে অদ্ভুত এক উপলব্ধি করছিলাম। তখন আমি ভাবতে লাগলাম একটি নতুন শহরে কমপক্ষে আমার বাকি জীবনটা উপভোগ করি। প্রায় 4টা নাগাদ আমাদের বিয়ে শেষ হলো। পুরোহিতকে তার দক্ষিণা দিয়ে আমরা তার আশীর্বাদ নিলাম। তারপর আমরা 5টা নাগাদ হোটেলে আসি, যেখানে হোটেলের লোকরা রহিমের কথা মতো আগেই গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল। আমরা তিনজনই প্রথমে খাবার খেয়ে নিলাম। তখন জয়া বল, মা আমি তোমার আর বাবাকে এভাবে সারা জীবন একসাথে দেখতে চাই। আমি কিছুটা ইতস্তত বোধ করলাম। তখন রহিম বল, ঠিক আছে তুই সোফায় বস। জয়া সোফায় বসে আমাদের ছবি তুলছিল এবং আমাদের স্মৃতি স্মরণীয় করে রাখার জন্য একটি ভিডিও বানাচ্ছিল। এভাবেই কেটে গেল 6 মাস। আজ আমাদের বিয়ের 2 বছর হলো। আজ আমি ছেলের মা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।